মেডিকেড, মেডিকেয়ার এবং এই ধরনের আরো যে বিস্তৃত যে ফেডারেল এনি বেনিফিট যদি কেউ নিয়ে থাকে, দেখা যাবে যে যারা সিটিজেনশিপ নিচ্ছে অথবা তার মেডিকেড রয়েছে অথবা ফুড স্ট্যাম্প নিয়েছে অথবা অন্য কোনো বেনিফিট নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ পেতে কিন্তু বাধাগ্রস্ত হবে। আগামী 26শে সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। এর ফলে কি পরিবার ভিত্তিক বা ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন আবেদন বা স্পন্সরদের দায়িত্বে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? পাবলিক চার্জ, এটি নিয়ে অনেক আগে থেকেই আমরা কথা বলেছি এবং এটি আমরা দেখছি যে আগামী সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে এটি কার্যকরী হবে, পাবলিক চার্জের বিষয়টি এবং স্টুডেন্টের ভিসার বিষয়টিও। তা আগে আমরা পাবলিক চার্জের বিষয়টি আমরা একটু আলাপ করতে চাই যে এই যে চার্জের যে খড়গ চেপে বসবে আগামী 26শে সেপ্টেম্বর থেকে, তাতে ইমিগ্রেশনের ঝুঁকিতে কারা পড়তে পারেন, এই ক্ষেত্রে যদি আপনি একটু ব্যাখ্যা করেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটা ফাইনাল রুল যেটা ইন্ট্রোডিউস করেছে এই 17 তারিখ সম্ভবত জুলাই মাসে, যেটা 60 দিন সময় থাকবে, 60 দিন পরে সেটা কার্যকর হবে সেপ্টেম্বর মাসে। এই ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসছে যারা গ্রিন কার্ড প্রত্যাশী আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্টের জন্য, সেই ক্ষেত্রে পাবলিক চার্জের যে কারেন্ট রুল সেটা বাতিল হয়ে যাবে। তো বুঝতে হবে যে বর্তমানে যে কারেন্ট রুল কোনটা আর কি ধরনের আমরা পাবলিক চার্জের বিধিবিধানের সম্মুখীন হব। তো বর্তমান যেটা 22 সালের যেটা পাবলিক চার্জের রুল ছিল, যেটা কিনা এখনো বিদ্যমান, সেটি হচ্ছে যদি কেউ গভর্নমেন্ট থেকে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এবং লং টাইম ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটি, যে নার্সিং ফ্যাসিলিটি নিয়ে থাকে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটা পাবলিক চার্জের আপনার ব্যারিয়ার ছিল। আদারওয়াইজ বর্তমানেও যারা মেডিকেড, ফুড স্ট্যাম্প, স্ন্যাপ আরো অন্যান্য যে ফেডারেল তারা বেনিফিট নিয়ে থাকলেও গ্রিন কার্ড পেতে কোনো অসুবিধা হতো না, পাবলিক চার্জের বারে ফেলতে পারতো না। কিন্তু এই সেপ্টেম্বর থেকে যেটা কার্যকর হবে পাবলিক চার্জের, সেটা সেক্ষেত্রে কিন্তু ওয়াইড একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে ফেডারেল যারা অফিসার, ইউএসসিএস অফিসার, যদিও যে সেই রুলে কোনো স্পেসিফিক কোনো আপনার যে বেনিফিটের কথা বলা নেই, সেটা কিন্তু অফিসার থেকে বলা হয়েছে দেখতে হবে যে অ্যাপ্লিকেন্ট কোনো ফেডারেল আর্থিক সহায়তা অথবা কোনো সুবিধা নিয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আপনার স্ন্যাপ, ফুড স্ট্যাম্প, তারপর মেডিকেডও আসবে এটাতে অবশ্যই, মেডিকেড, মেডিকেয়ার এবং এই ধরনের আরো যে বিস্তৃত যে ফেডারেল এনি বেনিফিট যদি কেউ নিয়ে থাকে, আবার বিশেষ করে সেপ্টেম্বরের যে 26 অথবা 18 যেটা কার্যকর হবে, তখন থেকে সেটা কার্যকর হবে। এর আগে কিন্তু সেপ্টেম্বর আগে যারা আবেদন করছে, এখন যারা যারা এলিজিবল অ্যাডজাস্টমেন্টের জন্য, বলবো সেই সেপ্টেম্বরের ডেডলাইনের আগেই যেন আবেদন করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে যদি কারো যদি মেডিকেড এবং অন্যান্য ফ্যাসিলিটি নেওয়ার কোনো রেকর্ড থাকে, তারা কিন্তু এই রুলের মধ্যে পড়বে না। তো অতএব খেয়াল রাখতে হবে, যদি যারাই এই অ্যাডজাস্টমেন্ট প্রত্যাশী যেন দেরি না করে, সেপ্টেম্বরের আগেই 18 তারিখের আগেই যেন সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেয়, তাহলে কিন্তু তাকে আর যে নতুন রুলের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই। সেই রুলটা আসলে 2020 সালের ফেব্রুয়ারিতে একবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা কিনা বাইডেন সরকার এসে বাতিল করে যে কারেন্ট যে বর্তমান যেটা বললাম সেই পাবলিক চার্জ রুলটি বিদ্যমান আছে। এই যে পাবলিক চার্জের নতুন রুল আসছে, এই ক্ষেত্রে আরেকটি বড় ধরনের যে সমস্যা হতে পারে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে, সিটিজেনশিপ অ্যাকোয়ার করার ক্ষেত্রে। সিটিজেনশিপে কিন্তু একটি বিধান রয়েছে, যদি পাবলিক চার্জ যদি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু তার সিটিজেনশিপ দেওয়ার বিধান নেই। কিন্তু যে 18 তারিখের পরে সেপ্টেম্বরের যে রুল ফাইনালাইজ হওয়ার পরে যখন আপনার দেখা যাবে যে যারা সিটিজেনশিপ নিচ্ছে অথবা তার মেডিকেড রয়েছে অথবা ফুড স্ট্যাম্প নিয়েছে অথবা অন্য কোনো বেনিফিট নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ পেতে কিন্তু বাধাগ্রস্ত হবে। অতএব যারাই সিটিজেনশিপ প্রত্যাশী সুন, তাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ফেডারেল বেনিফিট নেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরের আগে যা এখনো পর্যন্ত যারা নিয়েছে, যদি তারা যদি সেটা ক্লিন আপ করতে পারে, স্টিল তারা এলিজিবল হবে সেপ্টেম্বরের পরে যদি তারা আবেদন করে রুল কার্যকর হওয়ার পরে। তা আপনি যেগুলো বললেন সেগুলো বাদ দিয়েও, যেটা আপনি বললেন সিটিজেনশিপের ক্ষেত্রে,
তো যদি এই নিয়ম কার্যকরী করা হয় বা কারো তো হচ্ছেই 26শে সেপ্টেম্বর যেহেতু ডেট দেওয়া হয়েছে, যদি না আবার এটার বিরুদ্ধে কোনো মামলা টামলায় যদি যে সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে, সেটি আমরা বাদ দিলাম, ধরে নিচ্ছি যে এটা 26শে সেপ্টেম্বর থেকে এটা কার্যকরী হতে চাচ্ছে। তো এটা যদি কার্যকরী হলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারবেন, যেগুলো বললেন তাই এগুলো বাদ দিয়েও কি যারা গ্রিন কার্ড আবেদনকারী, পারিবারিক স্পন্সরশিপ, স্টুডেন্ট, কর্মসংস্থান ভিত্তিক আবেদনকারী, কারা কোন ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? এটি বিশেষ করে যারা আমেরিকাতে অ্যাডজাস্টমেন্ট আবেদন করবে, ইউএসসিআইএস এর ক্ষেত্রে এটা কার্যকর হবে। যারাই ফ্যামিলি বেস কোনো আবেদন করবে ইমিগ্রেন্ট করার জন্য, তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, তারাই এটাতে অন্তর্ভুক্ত হবে। এবং সেক্ষেত্রে অফিসার নট অনলি যে পাবলিক চার্জ নিয়েছে কিনা সেটার রেকর্ড চেক করবে সেটি নয়, তারা ওভারঅল ওই অ্যাপ্লিকেন্টের আপনার হেলথ, এডুকেশন, এইজ এবং ওভারঅল বিষয় কিন্তু তাদেরকে বিবেচনা করার একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। সবকিছু বিবেচনা করে তারা দেখবে যে এই অ্যাপ্লিকেন্টটি পাবলিক চার্জের সম্মুখীন হবে কিনা, সেইভাবে তারা সিদ্ধান্তটি নেবে। তাই সেক্ষেত্রে বর্তমানে যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন বা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখন কি কি বিষয়ে মানে একটু সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? এখন এই যেটা ৬০ দিন, যেটা ১৭ তারিখ, তো ৬০ দিন হিসাব করলে অথবা ১৮ তারিখ হয় সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে আবেদন করলে তারা এটাতে বারে পড়বে না। কিন্তু ১৮ তারিখের পরে যারা আবেদন করতে চায় সে তখন কিন্তু তারা এ বারে পড়ে যাবে। তো যারা কিনা প্ল্যান আছে যে অ্যাডজাস্টমেন্ট করবে দেশে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি তারা কোনো বেনিফিটের আওতাভুক্ত থাকে ফেডারেল, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে সেপ্টেম্বরের পরে যদি কোনো তারা অ্যাডজাস্টমেন্ট অথবা ফ্যামিলিগত কোনো আবেদন করতে চায়, তো সেইভাবেই তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো এক্ষেত্রে আপনাকে আরেকটি প্রশ্ন করি, যে এই নতুন নিয়ম যেটা আগামী 26শে সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে, এর ফলে কি পরিবার ভিত্তিক বা ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন আবেদন বা স্পন্সরদের দায়িত্বে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? স্পন্সরদের সেক্ষেত্রে মানে কি আপনাকে যেটা বলছে কনসুলার প্রসেসের কথা বলছেন, যেটা অথবা মানে ফ্যামিলি স্পন্সর? বেসড ইমিগ্রেশন আবেদন যারা আবেদন করছে বা স্পন্সর যারা স্পন্সরশিপ দিচ্ছে, তাদের দায়িত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? না, স্পন্সরের ক্ষেত্রে সেরকম পরিবর্তন আসবে না। যারা কিনা ইমিগ্রেন্ট হওয়ার পরে যে রেসপন্সিবিলিটি, যে গ্রিন কার্ড পাওয়ার পরে যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে স্পন্সর। তো সেক্ষেত্রে স্পন্সর, যে পিটিশনের স্পন্সর অথবা জয়েন্ট স্পন্সর, সেটি তো থাকবেই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। কিন্তু ওই অ্যাপ্লিকেন্টটি কোনো পাবলিক চার্জ নিয়েছিল কিনা, নিচ্ছে কিনা, সেটার উপরে বেস করে কিন্তু তার যে আবেদনটি প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে। একটু ঝুঁকির কথা বলি, যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগে স্ক্যামটা এত বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নতুন নিয়মকে কেন্দ্র করে প্রতারণা বা ভুল আইনি পরামর্শের ঝুঁকি কতটা বেড়ে যেতে পারে, যদি একটু ব্যাখ্যা করেন তাহলে সাধারণ মানুষ যারা আমরা আছি তারা আমরা নিজেদেরকে অন্তত নিরাপদ রাখতে পারবো। এটি আসলে আমরা সব সময় দেখি, আমরা যে প্র্যাকটিসের মধ্যে আছি অ্যাজ এ লাইসেন্স অ্যাটর্নি, প্রায় সময় কিন্তু অ্যাপ্লিকেন্টরা এসে খুবই ডিস্ট্রেস থাকে, তার যে আবেদনটি যে মেসড আপ হয়ে যায়। কারণ আরো সবচেয়ে একটা দুঃখের বিষয়, যারা ইমিগ্রেন্ট হয়ে মানে এই দেশে যখন নতুন আসে, তারা কিন্তু অনেক সময় যে ইনফরমেশনের অভাবে যে কার কাছে যাবে, তার যে সমস্যা, ইমিগ্রেশন সমস্যাটি, অনেক সময় দেখা যায় যে একটা রং পার্সন তাদেরকে রং প্লেসে নিয়ে গেল। একটা নন অ্যাটর্নি, আজকেও একজন আমার সামনে ক্লায়েন্ট আসলো যে একজনের কাছে নিয়ে গেল, যে নিজেকে অ্যাটর্নি হিসেবে পরিচয় দিল, তাকে অ্যাসাইলাম ফাইল করে দিল, কি ফাইল করেছে সে নিজেও জানে না সেক্ষেত্রে। সো এটা যে বিগ ক্রাইম, যারা কিনা এই ধরনের লোকজনকে যারা প্রতারণা করছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আমাদের কমিউনিটির লোকজন। তো অবশ্যই যারা আমাদের বিশেষ করে টিভিএন প্রোগ্রাম দেখে, এবং আমি বলবো টিভিএন এর মাধ্যমে এখন আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি অনেক সতর্ক। তারা কিন্তু এখন বুঝতে পারছে যে কারা লাইসেন্স অ্যাটর্নি এবং কারা নন অ্যাটর্নি, সেইভাবেই কিন্তু তারা তাদের হেল্প নেওয়ার চেষ্টা করছে। এতে করে কিন্তু কমিউনিটির বিশাল বেনিফিট হচ্ছে, বিশেষ করে আমি বলবো টিভিএন 24 এর মাধ্যমে।